আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। জালালাবাদ টিভির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখার জন্য। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি নতুন দেখছেন তাদের জন্য আমাদের আহ, অনুরোধ, আপনারা ফেসবুকের গিয়ে www.facebook.com/জালালাবাদ টিভি লিখে আপনাদের সাথে জয়েন করতে পারেন। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি মূলত স্টুডেন্টদের স্টাডি ও ভিসা প্রসেস সংক্রান্ত বিষয় নিয়ে আলোকপাত করা হয়। সপ্তাহের প্রত্যেক রবিবার যুক্তরাজ্য সময় বিকেল 5টা 30 মিনিট এবং বাংলাদেশ সময় রাত 10টা 30 মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হয়। আশা করছি যারা স্টুডেন্ট তারা অনুষ্ঠানটি থেকে উপকৃত হবেন। আমাদের অনুষ্ঠানটি লাইভ দেখতে পাবেন। আমি আবারও বলছি, www.facebook.com/জালালাবাদ টিভি এই লিঙ্কে গেলে আমাদের দেখতে পাবেন। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন যিনি যুক্তরাজ্যের একজন স্বনামধন্য সলিসিটার। উনি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। আমার দীর্ঘদিনের বন্ধু লাবলু। লাবলু কাদের, কেমন আছো? আমি ভালো আছি। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে এবং যারা শুনছে আমাদের আজকের প্রোগ্রাম সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমাদের আজকের আলোচনার বিষয়, অ্যাকচুয়ালি আমরা আলোচনার বিষয় ঠিক করছি যাতে আমাদের স্টুডেন্ট যারা আছেন এবং আসবেন তারা উপকৃত হন। আজকের বিষয় হলো পিএসডব্লিউ, যেটা পোস্ট স্টাডি ওয়ার্ক যাকে বলা হয়। আমরা আলোচনা করব অতীতের পিএসডব্লিউ। আমরা যারা আগে স্টুডেন্ট ছিলাম বা স্টুডেন্ট ছিলেন অনেকেই, তাদের সময় যে পিএসডব্লিউ ছিল এবং বর্তমান যে পিএসডব্লিউ সেটার সম্বন্ধে আলোচনা করার জন্য। কারণ আমরা জানি যারা গ্রাজুয়েট অথবা মাস্টার্স করে বা এই ইউকে তে, তারা 2 বছরের পিএসডব্লিউ বা পোস্ট স্টাডি ওয়ার্ক পায় এবং তারা ফুল টাইম কাজ করার রাইট থাকে এই 2 বছর। তো আমাদের পিএসডব্লিউ সংক্রান্ত এই অনুষ্ঠানে যারা আহ, কোনো যারা প্রশ্ন করতে চান আমাদের সরাসরি প্রশ্ন করতে পারেন আমাদের লিখে জালালাবাদ টিভিতে লিঙ্কে, যে লিঙ্ক আমি বলেছি। আপনাদের প্রশ্নের সঠিক উত্তর আমরা আশা করি দিতে পারবো। আমাদের সাথে আছেন বিশিষ্ট সলিসিটার, উনিও আমাদের হেল্প করবেন এবং উনি ডাইরেক্ট প্রশ্ন আনসার দিবেন এবং আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের এই প্রশ্নগুলোর আনসার দিতে। আমরা চলে যাচ্ছি এখন সরাসরি আলোচনায়। এখন প্রশ্ন করবো আমার বন্ধু লাবলু কাদেরকে। আচ্ছা লাবলু, আগের পিএসডব্লিউ এবং ভবিষ্যৎ পিএসডব্লিউ এর মধ্যে পার্থক্যটা কি, এটা আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের একটু বুঝিয়ে বলার জন্য তোমাকে অনুরোধ করছি। বেসিক্যালি ধন্যবাদ হীরা, আমাকে আজকে প্রোগ্রামে আমন্ত্রণের জন্য। আমি আবারও সবাইকে যারা আমাদের প্রোগ্রাম আজকে শুনছেন এবং দেখছেন বাংলাদেশ এবং ইউকে, আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমাদের প্রোগ্রাম দেখার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা বেসিক্যালি এটা আহ, অনেক পুরানো একটা ইউকে ভিসা, অনেক আগ থেকে বেসিক্যালি এটা চালু ছিল। কিন্তু 2012-এ যখন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তেরেসা মে যখন হোম সেক্রেটারি ছিলেন, গভর্নমেন্ট পলিসির কারণে এই ভিসাটা বন্ধ করে দেন। মূলত আগের ভিসা এখন যে নতুন সিস্টেমে চালু হচ্ছে এই ভিসার মধ্যে এই মুহূর্তে আমরা তেমন একটা পার্থক্য দেখি না। এর কারণটা হচ্ছে যেহেতু এই ভিসাটা এখনো প্রসেসটা ওইভাবে শুরু হয় নাই, সেহেতু এখনো পার্থক্য করাটা খুবই ডিফিকাল্ট। কারণ ভিসা অ্যাপ্লাই করতে হবে লোকজনকে, দেন ওদের রেসপন্স আসবে, আসার পরে আমরা মেইনলি বুঝবো যে ওদের অন্য কোনো ইন্টারনাল পলিসি আছে কিনা। এখন জাস্ট নর্মাল যে গাইডলাইন, সেই গাইডলাইন থেকে আমরা স্পেশালি আমি মনে করি দ্যার ইজ নো ডিফারেন্স আগের মতো। স্টিল আমরা সেম ওয়েতে বলতে পারি, কিন্তু ভিসা হওয়ার পরে স্পেশালি এই বছরে
পর থেকে নেক্সট ইয়ারে মূলত, তখন আমরা বুঝবো আসলে কোন ধরনের চেঞ্জ আসছে কিনা। এই মুহূর্তে আমি মনে করি না আসলে কোনো চেঞ্জ আছে আর কি। নিয়ে আসছেন এই বছর বা লাস্ট ইয়ারে যখন গভর্নমেন্ট ব্রেক্সিট থেকে বের হয়ে গেছে তখনই তো এটা নিয়ে নিয়ে আসছে যে তারা ব্রেক্সিট চালু হওয়ার পরে তারা পিএসডব্লিউ স্টুডেন্টদেরকে দিবে, স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অ্যাট্রাকশন করার জন্যই এই প্রোগ্রামটা আবার নিয়ে আসা। কারণ দেখতেছে ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক কমে গেছে আগের তুলনায়, যার হুম, ধরুন হুম। ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য তারা এই ভিসাটা চালু করতেছেন। তাহলে এই হ্যাঁ, ভিসাটা কবে কবে নাগাদ চালু হবে, অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট হবে কবে থেকে? ইউকে তে এই মুহূর্তে যত ইমিগ্রেশন ল চেঞ্জ হচ্ছে সবগুলো শুরু হওয়ার জন্য বেসিক্যালি আমাদেরকে ওয়েট করতে হবে ব্রেক্সিটের জন্য। কারণটা হচ্ছে যেহেতু গভর্নমেন্টের স্টিল স্ট্রিক্ট পলিসি আছে, ইমিগ্রেশন ফ্লোটা কমাইতে হবে, সুতরাং তাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে ইমিগ্রেশন কন্ট্রোল রাখা। কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার বরিস জনসনের যে টার্গেট, যে ওয়ার্ল্ড ওয়াইড যত দেশ থেকে ইভেন ইউরোপিয়ান ইউনিয়ন সহ ট্যালেন্টেড পিপলকে ইউকে তে নিয়ে আসা, সায়েন্টিস্ট থেকে শুরু করে কোয়ালিফাইড পিপলদেরকে এখানে নিয়ে আসা, এই সিস্টেমটা মেইনলি সবকিছু শুরু হবে 2021 থেকে। ঠিক আছে। তাহলে যে আমরা যতটুকু জানি যে 2021 এর সামার থেকে এই বিষয়টা চালু হচ্ছে, যারা এ- 2021 সামার থেকে। তাহলে যারা, হুম, আমার আরেকটা প্রশ্ন হইলো, হুম, পিএসডব্লিউ যদি ডিক্লেয়ার হয়ে গেছে যে সরকার ডিক্লেয়ার করছেন যে পিএসডব্লিউ চালু, তাহলে যারা হুম, এখন যারা কোর্স শেষ করছেন এই মুহূর্তে, যারা কোর্স শেষ হবে বা সেপ্টেম্বরে বা এখন কোর্স ভিসা শেষ হবে, অনেকেই কোর্স শেষ হয়েছে, ব্যাচেলার বা মাস্টার শেষ হয়েছে, তারা কেন এইটার আওতাধীন হচ্ছে না যদি ইতিমধ্যে? না, এখানে 100% গাইডলাইন গুলো এখনো আসে নাই গভর্নমেন্ট থেকে। না আসার আরেকটা কারণ যেটা আমি অবশ্য বললাম এখানে, সেটা হচ্ছে যে ইউরোপিয়ান এন্ড থেকে আমরা স্টিল আউট না, যার কারণে আমাদের ইউরোপিয়ান যে একটা ফ্লো, ইমিগ্রেন্ট ফ্লো স্টিল এখানে আছে। গভর্নমেন্ট একটা অফ করার পর আরেকটা শুরু করবে, কারণ গভর্নমেন্ট একসাথে দুইটা ফ্লো কন্ট্রোল করতে পারবে না। আর যদি না করতে পারে, তাদের যে ইমিগ্রেশন কন্ট্রোল টার্গেট আছে ওই টার্গেটটা নষ্ট হয়ে যাবে। এই জন্য ওদের টার্গেট হচ্ছে আগামী বছর থেকে বেসিক্যালি শুরু করা। আচ্ছা, তাহলে আমি আরেকটা প্রশ্ন, সেটা হলো পিএসডব্লিউ যারা পাবেন, যারা হ্যাঁ, এই এটার সুফল ভোগ করবেন, যে হুম, স্টুডেন্টরা, হুম। তারা কি আহ, কোনো নির্দিষ্ট চাকরির বাধ্যবাধকতা আছে যে এই পিএসডব্লিউ পাওয়ার পরে কোনো এই সরকার এরকম চাকরি করতে হবে বা এই স্যালারি চাকরি করতে হবে, বা কোনো ধরনের কোনো রুলস কি আছে এই মুহূর্তে পাওয়া গেছে? না, এই মুহূর্তে ওই জাতীয় কোনো ধরনের বাধ্যবাধকতা এখানে নাই। টু বি অনেস্ট, একদম ওপেন ওই বিষয়টা পুরা সবার জন্য, যেভাবে হোক। 2 ইয়ার্স এট লিস্ট। এখানে কোনো ধরনের স্পন্সর লাগবে না, কোনো কাউকে ওভাবে গিয়ে ধরতে হবে না যে আমাকে ইয়ে করো। যদি তার কোয়ালিটি থেকে সে জব পায় তাহলে সে জব করতে পারবে। ওইটা আমি আচ্ছা, জাস্ট যেটা আমাদের, জন্য, হ্যাঁ। যেটা আগে যেটা ছিল, যেরকম ছিল 2 বছর, সেই রকমই রুলটা এরকম থাকবে? স্টিল এখনো সেম আছে, হ্যাঁ। ওরা এখনো কোনো ধরনের তাহলে রেস্ট্রিকশন বলা নেই, হ্যাঁ। আচ্ছা, তাহলে যারা এক্সিস্টিং স্টুডেন্ট, তারা 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 রুলটা কি এরকম আছে যে যারা এই জানুয়ারির জানুয়ারিতে সামারে আসবে নেক্সট ইয়ার, পিএসডব্লিউ যখন চালু হবে, ওই সময় স্টুডেন্ট আসতে হবে, নাকি যারা এখন কন্টিনিউয়াস স্টুডেন্ট যারা আছে তারাও এই সুবিধাটা ভোগ করবে? যারা কন্টিনিউয়াস স্টুডেন্ট আছে ওরাও কিন্তু এই সুবিধাটা ভোগ করবে। সুতরাং যারা এখন গ্রাজুয়েশন করতেছে, শেষ করবে নেক্সট ইয়ার, ওরা সেম ফ্যাসিলিটি ভোগ করবে। এবং ইভেন যারা মাস্টার্স করবে তারা নেক্সট ইয়ারে যারা শেষ করবে ওরা সেম ফ্যাসিলিটি ভোগ করবে। এটার তার জন্য মানে তাদেরকে না। এখানে কোনো ডিসক্রিমিনেশন হবে না যে আমি এই, কেউ কেউ বলতেছে, যেমন আজকেও আমাদের একজন পরিচিত আমাকে ফোন করে বললো যে ভাই, আমরা তো স্টুডেন্ট আসছি গত বছর, আমাদের হুম, কোর্স তো শেষ হবে নেক্সট ইয়ার, তা আমরা তো এক্সিস্টিং স্টুডেন্ট, আমরা কি এই এক্সিস্টিং স্টুডেন্ট হিসেবে তারা তারা এখন কনফিউজ অনেকেই, যে বলতেছে যে এই এই বছর যারা সেপ্টেম্বর আসবে, এই বছর যারা 2020 হুম। সেপ্টেম্বর আসবে তারাই শুধু এই সুবিধাটা বুক করবে, আগে না, যারা আসছে তারাই সুবিধাটা বুক করবে না? আমার মনে হয় এটা রাইট না। আমরা যদি গভর্নমেন্ট গাইডলাইনটা পড়ে ভালো করে, ঠিক আছে, ক্লিয়ারলি ওখানে বলা আছে যারা শেষ করবে ওরা, যারা গ্রাজুয়েট হবে তারা থেকে শুরু করে যারা নতুন আসবে তারা তো অটোমেটিকলি পাবে।
আচ্ছা আচ্ছা, তার মানে এখানে কোনো আর প্রবলেম না, যে যে কেউ এই সামারের মধ্যে গ্রাজুয়েশন শেষ করবে অথবা সামারের পরে শেষ করবে, আগের হোক পরের হোক, সবাই একই রকম রুলের আওতাধীনে চলে যাবে। একই রকমের রুলের আওতাধীন পড়বে। এই ক্ষেত্রে তারা যারা নতুন আসবে অথবা ফিউচার নেক্সট ইয়ার থেকে আসবে অথবা এই বছর সেপ্টেম্বর থেকে আসবে, ওগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নাই, বরং যারা আছে রানিং ওরা যদি শেষ করে ওই টাইমের মধ্যে ওরা পাবে কারণ পিএসডব্লিউ। কারণ আমি কারণ আমরা মনে করি কি, কারণ যদি পিএসডব্লিউ অ্যাট্রাকশন করার জন্য স্টুডেন্টদেরকে দেয়, তাহলে হ্যাঁ এখন যদি পিএসডব্লিউ না পায় সৃষ্টি, তাহলে এটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এবং তাদেরও তো মানুষ দরকার। পিএসডব্লিউ যাওয়া মানে কি, কাজে চলে যাও 2 বছর, তো হ্যাঁ কাজের লোক তো এমনিতেই ইউরোপিয়ান লোকজন কাজ করতেছে, অনেকে বেরিয়ে চলে গেছে, অনেকে থাকতে চাচ্ছে না, বা নতুন করে কোনো লোকজন আসতেছে না ইউরোপিয়ান থেকে, তা তাদের তো কাজের লোকও দরকার, ভালো ভালো স্কিল লোক দরকার, বা কিছু কিছু কাজ জব আছে আনস্কিল, বাট এগুলির তো খুব দরকার মানুষের, এগুলি তো ওদের লোক দরকার, ঠিক না, না? এই ক্ষেত্রে আমি তোমার সাথে 100%। এইবার তোমাকে আমি বলি, এই বছর তুমি নিউজে হয়তো দেখছো, করোনা নিউজের ভিতরে আরেকটা নিউজ ছিল, এই দেশে যে ফ্রুটস এন্ড ভেজিটেবল পিক আপ টাইম থাকে স্পেশালি এন্ড অফ মার্চ এপ্রিল, ওই টাইমে ইউকে তে পিপল শর্টেজ হয়ে গেছে। কারণ হচ্ছে ইউরোপিয়ানের লোকজন নাই এখন এগুলো পিক আপ করা। আর স্পেশালি দেশের লোকজন ওইভাবেই হার্ড ওয়ার্কিং পিপল না। আমি বিবিসিতে একটা প্রোগ্রামে দেখতেছিলাম, ওটা ওরা বলতেছে, নিউজে ছিল প্রোগ্রাম না, আহ, বলতেছে যে এখান থেকে ওরা 30 জন লোক নিয়ে গেছে ইউকের, যারা কাজ খুঁজতেছিল, ওদেরকে বলছে তোমরা আমাদের ফ্রুট পিক আপ করো। ঠিক আছে, ওরা গিয়ে ওখানে 3 দিন টিকে নেয়, ওরা 3 দিন কাজ করতে পারে না, টানা ওরা চলে আসছে। ওরা শর্টেজে পড়ে গেছে, পরে গভর্নমেন্টকে রিকোয়েস্ট করার পর রোমানিয়া থেকে ওই টাইমে যখন ফিকে ছিল করোনা ভাইরাস, ওই টাইমে পুরা 2 প্লেন লোক আনতে হয়েছে ওখানে, নিয়ারলি 250 মানুষ এখানে কাজ করার জন্য। স্টিল এখানে শর্টেজ আছে। তো ইউকে তে কিন্তু প্রচুর লোকজনের শর্টেজ এখন পর্যন্ত আছে ওয়ার্কার। এবং আরেকটা জিনিস, তুমি নিজে যেহেতু তুমি আমরা ইমিগ্রেন্ট, আমরা নিজেরা দেখি কিন্তু আমাদের ইমিগ্রেন্টরা, স্পেশালি ইমিগ্রেন্ট সবাই তো বটে, প্লাস যারা স্টুডেন্ট ওরা কিন্তু খুব হার্ড ওয়ার্কিং। ঠিক আছে, আমি নিজে যখন 2008-এ প্রাইমেকে কাজ করতাম, আমি একবার একজনকে কোশ্চেন করছিলাম, একটা ম্যানেজারকে, তোমরা এত বেশি কেন স্টুডেন্ট ইয়ে করো, এদেরকে রিক্রুট করো? ওরা বলো ওরা এত বেশি হার্ড ওয়ার্কিং যে ওরা অন্য নর্মাল এখানকার সিটিজেনের ডাবল কাজ করে, সেম আওয়ার সেম মানি, কিন্তু কাজ ডাবল। সুতরাং এখানকার লোকজন দরকার ওদের। আচ্ছা, এই জন্য আমার মনে হচ্ছে ওরা ওই সব বিজনেস চিন্তা করে ওরা, এই জন্য এই অফার গুলো করতেছে আর কি, পোস্ট স্টাডি বিষয়ে। যেটা ওরা শর্টেজ, এদের যে ইমিগ্রেন্টরা অন্য অন্য দেশ থেকে শর্টেজ আসতো, সেটা স্টুডেন্টদের যদি কাজ দেয়, সেটা কাজ তারা কভার করে ফেলবে, এটাই ওদের, আমার মনে হচ্ছে এটা করেছে। হ্যাঁ, এরপর অন্য জব তো আছে, যেমন আইটিতে আমাদের লোকজন না, ইভেন তুমি ইন্ডিয়ান বলো বা পাকিস্তান বা আদার কান্ট্রি, কেয়ার হোমের জব, তারপরে মার্কেটিং জব, এগুলোতে ইমিগ্রেন্টরা সবসময় ভালো, এবং ওরা সবসময় ভালো করে। স্পেশালি স্পেশালি ইন্ডিয়ান মানুষ বেশি আইটিতে এক্সপার্ট। আমার জানার মতো অনেক ইন্ডিয়ান স্টুডেন্ট, স্টিল ইন্ডিয়ান স্টুডেন্টরা ভালো ভালো জব করতেছে এখন পর্যন্ত। স্পেশালি তো এখানে ডিগ্রি নিলে তো এমনি ওয়ার্ক পারমিটের বিষয়ে যাওয়া যায়, যে কোনো হ্যাঁ কোম্পানি যদি স্পন্সর করে, তাহলে ওয়ার্ক পারমিট বিষয়ে চলে যেতে পারে, যার দরুন দেখা যায় ওরা ওরা ওদের মানুষও দরকার আইটিতে, ওরা নিয়ে নিচ্ছে এবং স্পন্সর দিয়ে নিয়ে নিচ্ছে, এবং তারা ভালো জব করতেছে। এবং এটা তো আমার যতটুকু জানা, যদি 3 বছর স্পন্সর দেয়, নেক্সট 2 বছর স্পন্সর দিলে মনে হয় 5 বছর সেটেল, ঠিক না? সেটেল হয়ে যাচ্ছে। মানে এই ক্ষেত্রে তোমরা যারা স্টুডেন্টদেরকে হেল্প করো এখানে আসার জন্য, কনসালটেন্ট তোমরা যারা আছো, আমার মনে হয় তোমাদের একটা বিশাল ভূমিকা থাকা উচিত বাংলাদেশের এই জাতীয় কোয়ালিফাইড লোকজন। কারণ বাংলাদেশে আমি দেখছি যারা আইটিতে কাজ করে ওরা অনেক বেশি ভালো, অনেক কিছু জানে। যারা নর্মাল আইটি কম্পিউটার সায়েন্সে পড়ে ওদেরকে আমি দেখছি ওরা অনেক অনেক ভালো। ওরা ইন্ডিয়ান স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করার সুযোগ ওদের আছে। তো আমার মনে হয় ওদের থেকে আমরা যদি কিছু স্টুডেন্ট আনতে পারি ওখান থেকে, সায়েন্স ফ্যাকাল্টি পোলাপান বা আরো টেকনিক্যাল ব্যাপারগুলো, ইভেন মেডিকেল টেকনোলজি, তাহলে ওরা অনেক ভালো জব পাবে এবং এখানে ওদের জন্য ভালো সুযোগ সৃষ্টি হবে। সেটা আমরা আমরা যারা আছি, আমরা চেষ্টা করি মানুষকে ইন্সপায়ার করার জন্য যে এই সেক্টর গুলো আসো, বাট অনেকেই আসলে আমাদের অনেক
লিমিটেশন আছে, যার জন্য আমরা অনেক কিছু করতে পারি না। আর আমরা তো দেশে থাকি না। দেশে যারা কনসালটেন্ট তারা আসলে সেরকম গাইডলাইন দেয় না। আসলে তারা চিন্তা করে খালি টাকাটা, যে টাকা কিভাবে আসবে ওই চিন্তা করে। তারা যদি এই গাইডলাইন দিত যে আমাদের ছেলেরা বিদেশে গিয়ে ভালো কিছু করবে, তাহলে দেশের সুনাম হবে, তারাও ভালো জায়গায় যেতে পারবে, ওইভাবে গাইড করতো, তাহলে কিন্তু ভালো হইতো, যেটা না আমরা এখান থেকে করার হ্যাঁ, চেষ্টা করি। হ্যাঁ, এটাই বলতেছিলাম, কারণ তোমাদের সাথে যেহেতু স্টুডেন্টের সাথে একটা কমিউনিকেশন আছে, তোমরা অলওয়েজ স্টুডেন্ট হেল্প করো, সুতরাং তোমরা স্টুডেন্টদেরকে আর একটু এনকারেজ করো আমাদের মেডিকেল টেকনোলজি, আইটি, এই সেক্টর গুলোতে আমাদের লোকজনকে ইনভলভ করলে আমাদের লোকজনের জন্য ভালো হবে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হইলো, আমি আরেকটা জিনিস, তুমি যেহেতু সলিসিটার, তুমি তো রুলস হুম, মধ্যে ভালো জানো। আমার একটা জিনিস জানতে ইচ্ছে হয়, যেমন পিএসডব্লিউ যারা যদি চালু করে, যখন 2 বছর ওয়ার্ক হুম, পারমিট পাবে, হ্যাঁ, তখন আহ, 2 বছরের পরে কি সেটেল হওয়ার কোনো সুযোগের আছে এদেশে কোনো? তুমি, তোমার কি অপিনিয়ন, কিভাবে দেশে মানুষ থাকতে পারে, ভালো জায়গায় অবস্থানে যেতে পারবে? 2 বছর পরে বেসিক্যালি অবশ্য সুযোগ আছে অনেকগুলো, যেমন স্পাউস ভিসা হইতে পারে যদি কেউ মুভ করতে চায়, কেউ যদি, এখন একটা ভালো সুযোগ যে ওই যে পয়েন্ট বেস সিস্টেম, এটা স্টুডেন্টদের জন্য অনেক বেশি ইজি তাদের 70 পয়েন্ট করা, যেটা গভর্নমেন্টের এখন নতুন ল আসছে। কারণ তারা ইংলিশে ডেফিনেটলি একটা পয়েন্টস আছে ওদের, এডুকেশনে একটা পয়েন্টস ডেফিনেটলি থাকবে। আর যদি জবে ঢুকে ভালো কিছু করে, আমার মনে হয় স্পন্সর ওদেরকে ডেফিনেটলি স্পন্সর করবে যে না থাকো, তুমি আমাদের সাথে কাজ করো। সব মিলে আমার মনে হয় একটা ভালো সুযোগ সৃষ্টি হবে পিএসডব্লিউ ভিসা থেকে পার্মানেন্ট ইয়া হয়ে যাওয়া, পয়েন্ট বেস সিস্টেমে চলে যাওয়া। আচ্ছা, তুমি কি একটু বোঝাই বলবো যে পয়েন্ট 70 পয়েন্ট পিএসডব্লিউর, এটা কি ভিসা পাওয়ার পিএসডব্লিউর পরে 2 বছর পরে, নাকি এর মধ্যেই এটা করা করা যাবে? না এখন আমি ইয়েতে আছি, অনলাইনে আছি, যেহেতু আমি ওইভাবে বলি না, আমি বলি যে যেহেতু আগামী বছর থেকে তো পিএসডব্লিউ শুরু হবে, এবং আগামী বছর থেকে পয়েন্ট বেসড শুরু হবে। তা আমি বলি না যে পিএসডব্লিউ এই স্টুডেন্ট বিষয়ে এসে এখন পিএসডব্লিউ ইয়াস চলে যেতে পয়েন্ট বেসড। এটা যেভাবে ওদের জন্য সুবিধা হয়, আহ, নিজের লয়ারের সাথে কথা বলে ওরা ওইভাবে সুইচ করবে যাদের যদি সুইচ করার দরকার হয়। কিন্তু মেইনলি হচ্ছে যেহেতু দুইটা সিস্টেমই একসাথে চলবে, এনিবডি এনি টাইম ক্যান সুইচ টু ইচ আদার, যদি ওদের সুযোগ থাকে এবং লিগালি যদি করার থাকে আর কি। আচ্ছা, দ্যাট আর মিনস পিএসডব্লিউ থাকাকালীনই যেতে পারবে ইচ্ছে করলে পয়েন্ট বেজে, অথবা পিএসডব্লিউ শেষ হওয়ার পর শেষ হয়ে যেতে পারবে। হ্যাঁ, যেতে পারবে এনি টাইম, কারণ পয়েন্ট বেস সিস্টেমটাও চালু হয়ে যাচ্ছে নেক্সট ইয়ার থেকে। এবং এটা গতকাল অস্ট্রেলিয়ার মতো। অস্ট্রেলিয়ার মতো এক্স্যাক্টলি, হ্যাঁ, আবার গতকাল তো ভালো বা খারাপ, লোকজন দুইভাবেই নিবে। আমার মতে ভালো নিউজই ছিল, গভর্নমেন্ট ইউরোপিয়ান ইউনিয়নকে বলছে, ইউরোপিয়ান যখন রিকোয়েস্ট করলো তোমরা এক্সটেনশনের জন্য রিকোয়েস্ট করো, আমরা এক্সটেনশন করি জানুয়ারি ডিসেম্বরের পরে, ওরা বলছে না আমরা করবো না। দ্যাট মিনস পয়েন্ট বেস সিস্টেমটা জানুয়ারি থেকে চালু হয়ে যাচ্ছে। এটা এই কামিং জানুয়ারি থেকে। এই কামিং জানুয়ারি থেকে, তো যদি জানুয়ারি থেকে চালু হয়ে যায়, এটা আমাদের জন্য, যারা আমরা আউটসাইড ইউরোপ, এদের জন্য বিশাল একটা দরজা খোলা হয়ে গেল। এবং ওদের প্রচুর লোকজন পয়েন্ট বেসের ভিতরে যারা এটাকে ইয়ে করে, পয়েন্ট পায়, তারা আসতে পারবে এখানে। এই জন্য এটা কোনো ইয়া নাই, রেস্ট্রিকশন থাকবে না এখানে, কোন দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যেটা হোক, যেভাবে হোক, ইভেন আফ্রিকান কান্ট্রি, তার মানে বাংলাদেশ থেকেও মানুষ আসতে পারবে ইচ্ছে করলে? ইচ্ছা করলে আসতে পারবে, যেভাবে আচ্ছা এখন আচ্ছা। কানাডা আর যাচ্ছে, যেভাবে অস্ট্রেলিয়া যাচ্ছে। তা তা বাট কথা হইলো, যদি এদেশে কোনো ডিগ্রি থাকে, আমার মনে হয় বেশি বেশি মানে এক্সট্রা ফেসিলিটি পাবে আমার মনে হয়, কি বলো তুমি? ডেফিনেটলি এক্সট্রা ফ্যাসিলিটি পাবে, কারণ সে ইউজ টু হচ্ছে সিস্টেমের সাথে। ঠিক আছে, যে স্পন্সরের সাথে যাবে, স্পন্সর ওরে ট্রাস্ট করবে বেশি, কারণ সে ইউকে থেকে এসে পড়ালেখা করে ফ্রেশ বের হয়েছে। অত অন্য কোথাও থেকে আসার পরে স্বাভাবিক একটা সময় নেই, কিন্তু যখন তুমি ইউকে তে পড়ালেখা করে একটা জবের জন্য যাবা, তোমাকে একটা প্রায়োরিটি দিবে ওরা, কারণ তুমি একদম ফ্রেশ ওদের জন্য। ঠিক আছে। এবং এই এই কাজে কোনো কাজ মানে অ্যারেঞ্জ করতে পারলে, সেই কাজের অ্যারেঞ্জমেন্টে কত পয়েন্ট থাকবে সেখানে? কাজের পয়েন্ট বেস সিস্টেমটা এই মুহূর্তে আমার মাথায় নেই। কাজের জন্য, হ্যাঁ, কাজের জন্য 30 আমার জানা মতো এই মুহূর্তে, যেটা আমার টপ অফ দ্য হেড আছে, ওটার জন্য 30 থাকবে। আইএলটিএস ইংলিশের জন্য 10, এভাবে পয়েন্ট গুলো থাকতেছে। আবার কাজের এখানে তোমাকে ইয়ার বেস হিসাবে, স্যালারি বেসড হিসাবে as well,
আমার মনে হয় 23,000 টাকা থেকে শুরু হচ্ছে। এরপর 25,000 হলে আরেকটু পয়েন্ট বাড়বে, 30,000 টাকার উপরে হলে আরেকটু পয়েন্ট বাড়বে। সুতরাং এটা ডিফারেন্ট পয়েন্টস। আর যেহেতু পুরো গাইডলাইনটা গভর্নমেন্ট এখন দেয় না, এটা একটু ডিফিকাল্ট আসলে এক্সপ্লেন করা। তবে আমরা আচ্ছা আশাবাদী যে জানুয়ারি থেকে শুরু হবে, গভর্নমেন্ট ডিসেম্বর আগে ডেফিনেটলি একটা গাইডলাইন দিবে সবাইকে। আচ্ছা, এই পয়েন্ট বেস সিস্টেমটা আমাদের আনোয়ার শাহজাহান ভাই, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন যারা আমাদের সাথে জড়িত আছেন। আহ, আশা করি আমাদের দর্শকরা অনুষ্ঠানটি দেখছেন এবং উপভোগ করছেন। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক আজকে, যেটা আমাদের যারা ইমিগ্রেন্ট আমরা স্পেশালি তাদের জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম। যারা এখন দেখতে পাচ্ছেন তারা তো খুব ভালো ইনফরমেশন পাচ্ছেন, যারা দেখতে পারেন নাই তারা আশা করি অনুষ্ঠানের শেষে আপনারা দেখতে পারবেন। একজন আমরা একটা লাভলো, আমরা একটা ছেলে, একটা ভাই স্টুডেন্ট মনে হয়, আফটার এইচএসসি আই ক্যান কাম ফর অনার্স কোর্স, হোয়াট আই নিড টু ডু, একটা প্রশ্ন করছেন উনি, তানভীর চৌধুরী, মনে হয় বাংলাদেশ থেকে উনি এইচএসসি আমার মনে হয় বাংলাদেশ। হীরা, তুমি যদি এই কোশ্চেনটা অ্যান্সার দাও আমার চেয়ে ভালো দিবা তুমি। হ্যাঁ, সেটা আমি দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আফটার এইচএসসি ক্যান আই কাম ফর অনার্স কোর্স এন্ড হোয়াট নিডেড? ডেফিনেটলি ইউ ক্যান কাম। ভাই, সুন্দর প্রশ্ন, তুমি আসতে পারো ডেফিনেটলি। ইভেন এইচএসসি লাগে না, এসএসসি পাস করে দেশে আসা যায় যদি আইএলটিএস থাকে। বাট আইএলটিএস থাকতে হবে, ইউকে ভিএ আইএলটিএস থাকতে হবে। স্পেশালি আমরা সাজেস্ট করবো এভরি স্টুডেন্টকে, যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চান এই দেশে ইউকে তে, তারা অবশ্যই ইউকে ভিআই আইএলটিএস দিবেন। ইউকে ভিসা এন্ড ইমিগ্রেশন আইএলটিএস একটা আছে, ইউকে এর জন্য শুধু এইটা ছাড়া করছেন, অন্য দেশের জন্য না। তো তারা আপনি তানভীর চৌধুরী, আপনি ইজিলি আসতে পারবেন, ওনার ইন্টারমিডিয়েট পাস করে অনার্সে আসতে পারবেন। বাট সব ইউনিভার্সিটিতে না, কারণ বাংলাদেশের ইন্টারমিডিয়েট পাস সকল ইউনিভার্সিটিতে অ্যালাউড না ডাইরেক্ট অনার্স করছে, কারণ অনেক সময় ইন্টারমিডিয়েট পাসকে আমাদের লেভেল 2 ধরা হয়, লেভেল 3 ধরা হয় না। যেটা বাংলাদেশের, যদি কেউ ইংলিশ মিডিয়ামে পড়েন তাহলে সে ডাইরেক্ট অনার্স কোর্সে আসতে পারবেন। বাট যদি ইংলিশ মিডিয়াম না থাকেন তাহলে সাধারণত 4 বছরের অনার্সে আসতে হবে, 1 বছর ফাউন্ডেশন সহ। আর অনেক সময় যদি আইএলটিএস ভালো না হয় তাহলে আপনাকে ডাইরেক্ট অনার্স আসতে পারবেন না, ফাউন্ডেশন কোর্সে আসতে হবে। বাট স্পেশালি আই উইল সাজেস্ট ইউ, আপনাকে ইউকিবি আইএলটিএসটা আপনি করবেন অবশ্যই, এটা আপনার সাজেশন। আশা করি আপনি সুন্দর উত্তর পেয়েছেন, থ্যাংক ইউ। তো আমরা যেটা প্রশ্ন ছিলাম পিএসডব্লিউ, যেটা আমি আমি আর একটু মানে একটু গভীরে যে প্রশ্ন করবো সেটা হলো পিএসডব্লিউ এই যে পয়েন্ট বেস সিস্টেম চালু করবেন জানুয়ারি থেকে, এটা কতদিনের এটা ভিসা পাবেন এবং কতদিনের মধ্যে, যেহেতু পয়েন্ট বেস অস্ট্রেলিয়ান টাইপ মানে ইমিগ্রেন্ট তারা চাচ্ছে, এটা কতদিনের ভিসা দেবে এবং কতদিন পরে আবার এক্সটেনশন করতে হবে সেটেলমেন্ট হওয়ার জন্য দেশে? আমি আগে আর একটু পয়েন্টটা তোমাকে ক্লারিফাই করি এখানের মধ্যে। প্রথম থেকে তোমাকে টোটাল 70 পয়েন্ট লাগবে যে কেউ যদি এখানে অ্যাপ্লাই করে, ঠিক আছে, ভিসার জন্য, ভিসা পাওয়ার জন্য। জব অফারের জন্য ওদের 20 পয়েন্টস। এটা হচ্ছে কোনো একটা যদি ভ্যালিড স্পন্সর থেকে সে জব অফারটা পায়। এরপরে স্কিল লেভেলের জন্য, তার কোন স্কিলের, নার্স, ডক্টর, তারপর আইটি, ওগুলোর জন্য একটা ডিফারেন্ট লেভেলের থাকে ওখানের মধ্যে 20 পয়েন্ট। আর যে রিকোয়ার্ড ইংলিশ, এটার জন্য থাকবে আরো 10 পয়েন্ট। স্যালারির জন্য যে অপশন গুলো, সেটা হচ্ছে যে যদি 23,000 থেকে, স্পেসিফিকলি আই থিঙ্ক 23,040 টাকা থেকে যদি 26,000 টাকার মতো থাকে তাহলে 10 পয়েন্ট, আর 26,000 টাকার উপরে হইলে অ্যাপ্রক্সিমেটলি এটা 20 পয়েন্টের মতো চলে যায় আর কি। এইভাবে মোটামুটি ভাবে ওদের ইয়েটা থাকবে। আর মোস্টলি এই মুহূর্তে বলা যাচ্ছে ওই ভিসাগুলো মেইনলি 5 ইয়ার্স এর জন্য শুরু হবে আর কি, ঠিক আছে। 5 ইয়ার্স কি প্রথমে 5 ইয়ার্স ভিসা দিয়ে দিবে? হ্যাঁ, প্রথমে 5 ইয়ার্স দিবে, এটা বোঝাচ্ছে। তবে আমি আসলে এই বিষয়গুলো যেহেতু এখন স্টিল গাইডলাইন, গভর্নমেন্ট ওইভাবে স্ট্রিক্ট কোনো রুলস রেগুলেশন ওইভাবে আসে নাই, সেহেতু আমি এই বিষয়টাতে মানে খুব বেশি কমফোর্ট ফিল করি না আর কি। কারণটা হচ্ছে এই ইনফরমেশন গুলো যেহেতু রেকর্ডেড ইনফরমেশন, কিছু মিসগাইডেড হয়ে যেতে পারে, ঠিক আছে।
এমনি অনলাইন আচ্ছা, প্রোগ্রাম করে মাঝে মাঝে এটাই মিসগাইডেড আমরা করি। আমরা ধরতে পারি রাফলি একটা আইডিয়া, এখনো যেহেতু ইমপ্লিমেন্ট হয় নাই এটা। হ্যাঁ, তবে বাট ইট ইজ গুড অপরচুনিটিস কামিং ইন ফিউচার। হ্যাঁ, ডেফিনেটলি যারা অস্ট্রেলিয়াতে গিয়ে এখন ইয়ে হচ্ছে, ইভেন কানাডাতে হচ্ছে, তাদের জন্য যেভাবে হচ্ছে সুযোগ, একটা ভালো সুযোগ। তো আমার মনে হয় এটা আমাদের জন্য একটা বিগ অপরচুনিটি, বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। কারণ আমরা যে দেখি, আমরা তো বিভিন্ন দেশের সম্বন্ধে খবর রাখি, যে হ্যাঁ, ইউকের জব মার্কেট পৃথিবীর যে কোনো দেশ থেকে জবের মার্কেট থেকে সবচেয়ে বেস্ট। এত হ্যাঁ, জব পৃথিবীর কোনো কোথাও কোথাও নেই। আমি তো ইউরোপে গেছি কয়েক দেশে, দেখলাম যে ইউরোপের জব মার্কেট আর ইউকের জব মার্কেট ফার ফার ডিফারেন্ট। এনিবডি ক্যান গেট এ জব ইন দিস কান্ট্রি, এনিবডি। জবের অভাব নেই, স্পেশালি লন্ডনে জবের অভাব নেই, স্পেশালি লন্ডন। ইভেন আউটসাইড লন্ডনও তোমাকে অনেক জব থাকে, ঠিক আছে, এবং খুব কমই ডিসক্রিমিনেশন করা হয় এখানে জব পাওয়ার জন্য। সে তো তুমি জানো ভালো, কারণ তুমি যেহেতু ম্যানচেস্টার থাকো। হুম, হুম, হুম। ম্যানচেস্টার তুমি আমার আমার থেকে ভালো জানবা। আমার মনে হয় ম্যানচেস্টারও ভালো ইয়ে আছে, ভালো অপরচুনিটি, কি বলো? opportunity আছে। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, জব অবশ্যই ভালো হবে। জব কি তুমি মনে করো ওইখানেও জব অ্যাভেলেবল? প্রচুর জব অ্যাভেলেবেল আছে এখনো, এখনো আচ্ছা, প্রচুর জব, রাইট ম্যানচেস্টার হলো পারসন। ইংল্যান্ডের মধ্যে থার্ড থার্ড সিটি, ঠিক না? বিগেস্ট, থার্ড হ্যাঁ। সিটি, থার্ড বিগেস্ট সিটি। সেকেন্ড ধর হয় বার্মিংহামকে, থার্ড হ্যাঁ, ধর হয় ম্যানচেস্টার। তাহলে আমি ম্যানচেস্টার কখনো যাইনি, তো ইচ্ছা আছে নেক্সট টাইম তোমার ইনশাআল্লাহ। ম্যানচেস্টার নেক্সট ভিজিট টাইম করা। করোনা করোনা শেষ হলে তোমার করোনা শেষ হলে ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ। ঘুরে যাও, হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আমরা মোটামুটি অনেকগুলো প্রশ্ন পেলাম, আসলে খুবই ইনফরমেটিভ প্রশ্ন। আম, আমরা আরেকটা প্রশ্ন করব, সেটা হইলো ভেরি সচরাচর এই প্রশ্নটা আসলে অনেকেই করেন, অনেক যারা স্টুডেন্ট আসছেন এখন, অনেকে বলে যে ভাই, আমরা পিএসডব্লিউ যারা যদি পাই, হুম। এই পিএসডব্লিউ পাওয়ার পরে যদি আমরা আবার স্টুডেন্ট ভিসায় যাইতে চাই, সেটা কি সম্ভব? যেটা আগে সম্ভব ছিল, এটা কি সম্ভব? হোয়াট ইজ ইউর অপিনিয়ন? এখন পর্যন্ত পিএসডব্লিউ যে ইয়েটা হচ্ছে গভর্নমেন্টের রুল গুলো, ওখানের মধ্যে ওয়ার্ক পিএসডব্লিউ শেষ হয়ে যাওয়ার পরে 2 বছর কোনো ধরনের রেস্ট্রিকশন আসে না এখন পর্যন্ত, ঠিক আছে। ওরা কোনো ধরনের লিমিটেশন দেয় নাই, কোনো ধরনের রেস্ট্রিকশন দেয় নাই। সুতরাং আমরা ধরে নিতে পারি, যদি কোনো কেউ, ফর এক্সাম্পল, কেউ গ্রাজুয়েশন শেষ করলো, তার ইচ্ছা সে মাস্টার্স করবে, অবশ্যই সুযোগ আছে। যদি গভর্নমেন্ট ওই সময়, যেমন 2021 সালে কেউ গ্রাজুয়েশন শেষ করলে পিএসডব্লিউ নিল 2023 সাল পর্যন্ত। 23 সালে যদি সে স্টুডেন্ট হতে চায়, মাস্টার্স করতে পারে, ইভেন সে যদি কোনো ধরনের পিএইচডি বা আদার সাবজেক্টে পড়তে চায়, পড়তে পারে। সাবজেক্ট ওই 2023 সালের আগে কোনো ল যদি গভর্নমেন্ট পাস করে এটা রেস্ট্রিকশন না দেয়, তাহলে এখন পর্যন্ত ধরে নেওয়া যায় তারা করতে পারবে ওই কাজগুলো, আবার স্টাডি শুরু করতে পারবে। আমাদের আহমেদ জাকারিয়া ভাই একটা মেসেজ করেছেন, ভেরি হেল্পফুল ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, স্পেশালি দোজ হু ওয়ান্ট টু কাম ইন ইউকে ফর স্টাডি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আপনাকে কমেন্ট করার জন্য। আমরা চেষ্টা করছি যাতে আমাদের স্টুডেন্ট যারা বাইরে থেকে আসবেন, আমাদের স্পেশালি আমাদের বাংলাদেশ থেকে বা সাবকন্টিনেন্ট কান্ট্রি থেকে যদি কোনো উপকৃত হয়, সেটাই আমাদের সার্থকতা। আমাদের এই সময় ব্যয় করা এবং যারা অতিথি আসছেন, তাদের সময়টুকু যেন আহ, সবার কাজে লাগে, উপকৃত হয়, এতেই আমাদের সার্থকতা আমাদের এই অনুষ্ঠান। আমরা আরেকটা প্রশ্ন করবো বাবলু তোমাকে, সেটা হইলো, আমরা জানি এখন পর্যন্ত 10 ইয়ার্স রুট যেটা এদেশে আছে, 10 ইয়ার্স রুট এখন পর্যন্ত কার্যকর। এটা কি তুমি মনে করো পিএসডব্লিউ বা ব্রেক্সিট হওয়ার পরে এটা কার্যকর থাকবে কি থাকবে না? কারণ তুমি তো একজন, আমরা জানি কনজারভেটিভ এর লিডার একজন, তুমি কনজারভেটিভ কারেন্ট গভর্নমেন্টের একজন ভালো লিডার। তো তোমরা তো মোটামুটি এইসব বিষয়গুলো নিয়ে, তুমি যেহেতু লয়ার, সবার সাথে আলোচনা হয়, হোয়াটস ইউর অপিনিয়ন? আমার মনে হয় 10 বছরের রুলটা গভর্নমেন্ট বাদ দিবে না, কারণ এটা অনেকটা একটা ডিফিকাল্ট রুল। 10 বছর কিন্তু ইজি সময় না কেউ এই দেশে লিগালি থাকা। এই ব্যাপারটা নিয়ে দুই একবার হয়তো কথা হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে পর্যন্ত আমি কোথাও থেকে দেখি নাই বা শুনি নাই, এবং কারো কোনো এগেনস্টে আমি বক্তৃতা বা কোথাও ডিসকাশন শোনা যায় না যে এগুলো বন্ধ করা দরকার 10 বছরে, যেটা আমি মনে করি না এই মুহূর্তে 10 বছর এটা বন্ধ হবে। আমার মনে হয় এটা ক্যারি অন হবে। কেউ যদি গ্রাজুয়েট হয়, পোস্ট স্টাডি, বা তুমি যেটা বললে আবার মাস্টার্সে ব্যাক করে, সব মিলে আমার মনে হয় সে ইজি হবে 10 বছরটা, খারাপ হবে না, এবং এটা যাবে না এখন পর্যন্ত।
সরি, শুনতেছিলাম না আমি। হ্যাঁ easy job. That means he is genuine, absolutely genuine student. He is হ্যাঁ brilliant. হ্যাঁ হ্যাঁ। ঠিক না? তোমার তার মানে 10 বছর ওরা বাতিল করার সম্ভাবনা নাই আমার মনে হচ্ছে, আমারও মনে বাতিল হচ্ছে। করার সম্ভাবনা আমার মনে হয় নাই, কারণ এই বিষয়টা নিয়ে কেউ কখনো কথা তোলে না এখন পর্যন্ত। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো যে যদি পিএসডব্লিউ যায়, যেটা আগে হুম, ছিল আমাদের সময়, যে আমরা আমরা যখন ছিলাম স্টুডেন্ট, তখন দশ হ্যাঁ বছর পিএসডব্লিউ সহ কাউন্ট করা হতো, যে 10 বছর এই পিএসডব্লিউ সহ 10 বছর কাউন্ট। এই রুলটা তো এরকমই থাকবে, ঠিক না? এটা তো কোনো চেঞ্জ হওয়ার কথা না। এইরকমই থাকবে। কারণটা হচ্ছে যে রুলটা 10 বছর, রুলটা হচ্ছে যে তুমি এই দেশের 10 বছর বৈধ, এটা হচ্ছে মেইন, কন্টিনিউয়াসলি কোনো ব্রেক ছাড়া। ঠিক আছে, তো যদি কোনো ব্রেক না থাকে ডেফিনেটলি পিএসডব্লিউ টা কাজ করবে। যদি পিএসডব্লিউ ভিসা শেষ হওয়ার সাথে সাথে অথবা তার আগে আরেকটা ভিসা হয়ে যায় তার, এবং ওই ভিসা দিয়ে তার 10 বছর হয়, অবশ্য কাউন্ট হবে যদি কোনো ব্রেক না থাকে। ইভেন ইভেন আগে তো ছিল 28 দিন পর্যন্ত ইলিগেল থাকলেও বা ভিসা না বাড়াইলেও সেটা লিগেল কাউন্ট হতো, এখন তো 14 দিন মনে হয় কাউন্ট হয় না? এখন মোস্টলি 14 দিন, হ্যাঁ। যদি তাও এক্সেপশন অনেকগুলো ক্ষেত্রে থাকে, কিন্তু 14 দিনটা হচ্ছে যে এখন নর্মালি 14 দিনটাই ধরে নেওয়া হয় আর কি, কেস তার লোর মানে চোদ্দ কারণে। দিন 14 দিন যদি ভিসা নাও থাকে, তাও এই দেশে 10 বছর হ্যাঁ, কাউন্ট হবে। তোমার প্রসেস করার জন্য, হ্যাঁ প্রসেস করা, কারণ তোমাকে একটা ভিসা থেকে আরেকটা সুইচ করার জন্য তো টাইমই লাগে। তো ওরা আপ টু 14 ডেজ পর্যন্ত তোমাকে ইয়ে করবে আর কি। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আশা করি দর্শকরা আহ, খুব ভালো একটা ইনফরমেশন আপনারা পেয়েছেন। এই এই জিনিসগুলো অনেকেই জানেন না, যে মনে করেন যে ভিসা শেষ হয়ে গেছে, আমি ভিসা বাড়াইতে পারি নাই, আমি এই দেশে অবৈধ হয়ে গিয়েছি। এটা কিন্তু না। যদি ভিসা বাড়ানো যায় উইদিন 14 ডেজ এর মধ্যে, হয়তো বা এই দেশ থেকে অথবা বাংলাদেশ থেকে ভিসা বাড়ানো যায় 14 দিনের মধ্যে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে আসতে পারবে। যেটা আমার দেখা একজন স্টুডেন্ট হয়েছে হয়েছে বাংলাদেশে, এখান থেকে ভিসা শেষ হওয়ার 14 দিনের মধ্যেই অ্যাপ্লাই করে চলে আসছে, সে 10 বছর কাউন্ট হয়ে গেছে এবং সে এখন কাউন্ট হয়ে সে গেছে। আইএলও পাইছে। হ্যাঁ। তো আমার জানা মতো একজন, সে পিএইচডি করতেছিল, পিএইচডির জন্য বাংলাদেশ থেকে ভিসা নিয়ে এখানে চলে আসছে, এবং সে 10 বছর রুটে গিয়েই এখন সে 10 বছর রুটে আইএলআর হয়ে গেছে। আর আচ্ছা, অনেক প্রশ্ন করতেছি তোমাকে, তুমি আজকে যেহেতু না না ইউ না আর না, কোনো সমস্যা নেই। ইউ আর সলিসিটার, and also you're my very bosom friend, আমাদের ইউনিভার্সিটি লাইফ থেকে আমরা বন্ধু। না না, এটা আমরা তো সেজন্য অনেক পুরোনো বন্ধু, হ্যাঁ। আমরা অনেকগুলো প্রশ্ন করছি যাতে হেল্পফুল হয়, আশা করি আহ, দর্শকরা উপকৃত হবেন। একটা প্রশ্ন হইলো, যেহেতু এখন ব্রেক্সিট এখনো কার্যকর হয়েছে, বাট এখনো তো 100% এখনো ইমপ্লিমেন্টেশন হয় নাই, যেহেতু না, ব্রেক্সিট, এই ব্রেক্সিটের সুফল তুমি কি মনে করো আমাদের স্টুডেন্টরা পাবে, আমাদের স্পেশালি বাংলাদেশে যারা আছেন? এটা সুফল আমরা তো পাচ্ছি। আমি তোমাকে বলি, প্রথম আমি ওভারঅল ইউকের জন্য বলি। যারা ব্রেক্সিটের বিপক্ষে ছিল ওরা সবসময় বলতো আমাদের জব লস হয়ে যাবে, আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, গাড়ির কোম্পানিগুলো ইউরোপে চলে যাবে, ব্যাংক ইউরোপে যাবে। আমরা মাত্র আর কয়েক মাসের মধ্যে আছি। গত 3-4 সপ্তাহ আগে একটা নিউজ আসছে, তোমার দেখছো কিনা? নিসান কার কোম্পানি বার্সেলোনাতে ওদের প্ল্যান বন্ধ করে দিয়ে এখানে সান্দারল্যান্ডে ওদের এটাকে মাসিভ করতেছে। ঠিক আছে, কারণটা হচ্ছে ইউকে কনজিউমার বেশি। ঠিক আছে, যার কারণে ওদের উৎপাদন দরকার, ইউকে তে সাপ্লাই বেশি, লোকজন ইউজ করে বেশি, সুতরাং ওদের এখানে বেশি দরকার ইউরোপের অনেকগুলো দেশের তুলনায়। তো ওই দিক দিয়ে জনগণের জবের ক্ষেত্রে একটা ভালো ইয়ে হবে, অপরচুনিটি। প্লাস এখন আমরা অলরেডি সুফল পাওয়া শুরু করছি, যেমন এই পয়েন্ট বেস সিস্টেমটা আসছে কিন্তু ব্রেক্সিটের কারণে, নাহলে গভর্নমেন্ট কখনো পয়েন্ট বেস সিস্টেমের কথা মাথায় নিয়ে আনে নাই। এরপরে যে আমাদের পিএসডব্লিউ নিয়ে আমরা এতক্ষণ যে কথা বললাম, এটাও মূলত ফসল হচ্ছে যে না, ইউরোপের ক্রিম না, আমরা পুরো ওয়ার্ল্ডে ক্রিম গুলো চাই, যার কারণে গভর্নমেন্ট একটা অপশন, আসো এখানে স্টাডি করো, 2 বছর জব করো, দেখো, আমাদেরকে দাও। ঠিক আছে, তো সুতরাং আমরা অলরেডি পাওয়া শুরু করছি এই সুবিধাটা। এবং এই অবস্থা যদি চলতে থাকে এবং ভবিষ্যতে, আমরা মনে হয় আমাদের জন্য আরো বেশি অপরচুনিটি ক্রিয়েট হবে। স্পেশালি আমাদের দেশে ইয়াং জেনারেশনেরা অনেক ক্লেভার, অনেক ভালো ইয়ে করে। স্পেশালি তুমি দেখবা যে আমরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি, ঠিক আছে, ওই সময় একটা ট্রেন্ড ছিল যে ভালো স্টুডেন্টরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে,
কিন্তু ইদানিং দেখা যাচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রচুর ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা পড়ালেখা করে এবং ওদের নলেজ কিন্তু প্রচুর। আমি ইয়াং জেনারের সাথে কথা বললে দেখি ওরা কত স্মার্ট, ওরা আউটসাইড নলেজ ওদের এত বেশি ভালো। ওরা যদি এইসব কান্ট্রিতে আসে ওরা অনেক ভালো করবে, বাংলাদেশকে ওরা অনেক কিছু দিতে পারবে। এই জন্য আমি তোমার মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে যারা দেখছে বাংলাদেশ থেকে, ওদেরকে আহ্বান করবো ওরা ট্রাই করুক এখানে। ওদের জন্য অনেক অপরচুনিটি এবং ওরা সবাই ভালো করবে যদি প্রপার গাইডলাইনে তোমাদের মতো কনসালটেন্ট দেখে আসে, বুঝে আসে, সবকিছু জেনে আসে। এবং এখানে আসার পরেই তো তোমরা অবশ্যই হেল্প করবে যদি ওদের কোনো গাইডলাইন লাগে, সবকিছু মিলে। এই জন্য আমি বলবো যে ওদেরকে চেষ্টা করা দরকার। তোমরা উদ্বোধন করো, যেহেতু করতেছো এখন, থ্যাংক ইউ। কিন্তু আরো বেশি যদি পারো আমাদের ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করো এখানে আসার জন্য, ওরা ভালো করবে ডেফিনেটলি। তার মানে আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আসলে একটা বিরাট অপরচুনিটি আসতেছে এখন এই পিএসডব্লিউ হওয়ার কারণে, অথবা এই পয়েন্ট বেস সিস্টেম করার কারণে। ইভেন বাংলাদেশ থেকে পয়েন্ট বেস সিস্টেমে অনেক ব্রিলিয়েন্ট মানুষ আছে, যারা কানাডা যেতে চায়, আমেরিকা যেতে চায়, অস্ট্রেলিয়া যেতে চায়। যেহেতু অস্ট্রেলিয়ার চেয়ে এই দেশ আমার মনে হয় অপরচুনিটি হাই, কারণ আমাদের অনেক বন্ধু। যাও, তুমি ফিজিক্সে যখন ভর্তি ছিলে, আমাদের ফিজিক্সের একটা ফ্রেন্ড আছে অস্ট্রেলিয়াতে আছে, নাম হলো সরওয়ার, তুমি তো চিনতে পারো। সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিল, অস্ট্রেলিয়াতে আছে সে এখন। ওই দিন আমার আরেক ফ্রেন্ড আছে বাংলাদেশে, মনির নাম, সে ছিল ফার্স্ট ক্লাস থার্ড, সে এখন বাংলাদেশের ডাইরেক্টর। সে ওই দিন খুব আক্ষেপ করে বলতেছে যে সারোয়ার আমাকে ফোন করছে অস্ট্রেলিয়া থেকে, বলতেছে অস্ট্রেলিয়া এতটা ভালো না, আমি চাইছিলাম অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করার জন্য। ও বলতেছে যে অস্ট্রেলিয়া যদি আসে এতটা ভালো না। তার মানে অস্ট্রেলিয়া, আমরা যখন অ্যাপ্লাই করতাম তখন মনে হয়তো অস্ট্রেলিয়া খুব অনেক ভালো অবস্থা বলে কি, এখন মনে হচ্ছে আমরা ইউকে তে আসি, আসলে ভালো হয়েছে, ইউকে বেস্ট, অস্ট্রেলিয়া থেকে ইউকে বেস্ট। না, এটা তুমি যেটা বলছো আমারও এক্সপিরিয়েন্স সেম। আমাদের তাও ফিজিক্সের আমার ফ্রেন্ড একটা চলে গেছে, তাও মিলাদ, তুমি জানো না, তুমি খুব ছিল, আমার ক্লোজ ফ্রেন্ড ছিল ইউনিভার্সিটি। ও এখন পর্যন্ত স্ট্রাগল করে। চিন্তা করো, ও আমার আগে, কিন্তু 2007-এ মনে হয় চলে গেছে, এখন পর্যন্ত সে স্ট্রাগল করে ওখানে। ওভাবে একজন জব মেসেজ করাইতেন, তামান্না চৌধুরী মেসেজ করে, ইফ সামওয়ান ওয়ান্ট টু কাম এজ এ ডিপেন্ডেন্ট হোয়াট নিডস টু ডু, ক্যান ইউ প্লিজ টেল মি। অ্যাকচুয়ালি আমরা তো স্টুডেন্ট সংক্রান্ত কথা বলতেছি। এই যে আসেন উনি সলিসিটার, আমাদের কাছে নাম্বার নিয়ে ওনার সাথে কথা বলবেন, পরে মেসেজে বলবেন, আপনাকে উনি গাইড দিবেন। আশা করি যদি কোনো ধরনের দরকার লাগে ওনার সাথে যোগাযোগ করবেন। যদি উনি সলিসিটার, এই ব্যাপারটা ডিপেন্ডেন্ট বিষয়টা উনি হ্যান্ডেল করবেন। আমরা স্টুডেন্ট বিষয় নিয়ে হ্যান্ডেলিং করি। তারপর আমরা আপনাকে কিছু সাজেশন আমরা দিতে পারবো, আমরা যেহেতু কিছু কিছু জানি। বাট মেইন আইডিয়াটা নিতে হবে লয়ারের কাছ থেকে। সুতরাং লয়ার আছে এই দেশে, আমাদের আপনি দেখতেছেন উনি লয়ার, একজন সলিসিটার, ম্যানচেস্টারে ওনার অফিস, এবং লন্ডনে আসা যাওয়া করেন, সারা ইউকেতে আসা যাওয়া। আমাদের লন্ডনে অফিস আছে, ইয়াতে কি স্ট্রেটফোর্ডে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভেরি গুড। তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন। তামান্না চৌধুরী, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ। Hopefully you have got the information from us. And যেটা ওই যে কথা ছিলাম, তার মানে আমরা আসলে হ্যাপি। আমরা মনে করি যে ইউকে ইজ দ্য বেস্ট। আমি এখন পর্যন্ত আমেরিকা তো শান্তি নাই, যে স্টুডেন্ট যারা গেছিল অশান্তির মধ্যে আছে, এবং দেশটা তো শান্তির না দেশ না আমেরিকা। যদি অনেকে বলে ইউএসএ ইজ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বাট আমরা দেখি পিসফুল কান্ট্রি হিসেবে ইউকে ইজ দ্য বেস্ট। যদি কেউ এখানে সেটেল হইতে পারে বা ভালো এই দেশে থাকতে পারে, ভালো মতো ভালো পড়াশোনা করতে পারে, স্পেশালি স্টুডেন্ট যারা, অনেকে আমি দেখছি টিচার আয়সা এই দেশে এসে টিচার হয়ে গেছেন, পিএইচডি করে অনেকে টিচার। তাহলে এদেশ অপরচুনিটি বেস্ট ইউকে থেকে। আমেরিকার ব্যাপারে তুমি যেটা বলছো এটা রাইট। আমেরিকা ওরা অত বেশি এখানকার মতো জেন্টল না, সব বেশিরভাগই ওরা খুব রুড পিপল। আমি সবাইকে বলি না, কিছু কিছু লোকজন। তামান্না চৌধুরীর প্রশ্নটা আমি দিছি, আশা করি শুনছেন। আর আরেকজন ভাই জিয়া চৌধুরী, উনি সব চৌধুরী দেখা যাচ্ছে আজকে আমাদের সাথে আসেন। তো চৌধুরী সাহেব, one of student had done MBBS from Bangladesh. Also, she has done 2-year masters in UK. She would like to extend visa by doing DBA or PhD. Is she eligible to move from Tier 4 to Tier 2 after 1 year? এটা আশা করি আমাদের সাথে যোগাযোগ করবেন, পার্সোনালি ফোন করবেন। সম্ভব, সবই সম্ভব। এই দেশে অনেক কিছু সুইচ করা যায়। আমরা আমাদের প্র্যাকটিক্যাল আমরা দেখছি। পিএসডব্লিউ থেকে পিএইচডি গেছে অনেকে, বা পিএসডব্লিউ থেকে স্টুডেন্ট বেশি আসছে, কেউ পিএইচডি করছে,
পিএইচডি শেষ করে নেয়, অনেকে আবার ওয়ার্ক পারমিট চলে গেছে টিয়ার 2, যেটা বলছে উনি টিয়ার 2, মুভ ফ্রম টিয়ার 2 টু টিয়ার 4 টু টিয়ার 2। টিয়ার 4 থেকে টিয়ার 2 মুভ করা যায়, এটা তো স্বাভাবিক, এটা তো সবসময় ছিল, এখন আছে, আগেও ছিল, ভবিষ্যতে থাকবে। টিয়ার 4 থেকে টিয়ার 2 তে যাওয়া যাবে, এটা তো রুলস এই দেশে। তুমি যদি ভালো স্পন্সর পাও, তোমাকে কেউ স্পন্সর করে কোনো কোম্পানি, তাহলে তুমি স্টুডেন্ট ভিসা, যেটা আমি আগে বলছিলাম লাভলু তোমার সাথে, যে ইন্ডিয়ান স্টুডেন্ট যারা আসে এই দেশে আইটি করছে, অনেক ভালো ভালো কোম্পানি তাদেরকে স্পন্সর করে নিয়ে যাচ্ছে, এবং তারা ভালো জব করতেছে, এবং উইদিন 5 ইয়ার্স তারা সেটেল হয়ে যাচ্ছে। ঠিক না? এই দেশের রুলস 5 ইয়ার্স সেটেল হওয়া। হ্যাঁ, আমার এক পরিচিত ছেলে, সে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আসছে। সে একদম ইয়াং এজ, ইন্টারমিডিয়েট পাস করে এখানে এসে অনার্স করলো। সে এখন একটা অফার পাইছে এখানে একটা মেকানিক্যাল কোম্পানি, ইঞ্জিনিয়ারিং কোম্পানি থেকে অলরেডি। ওর 5 বছরের জন্য ওরা অফার করছে ওকে অলরেডি। সে আচ্ছা, শুরু তার করবে মানে অক্টোবর। যদি 5 বছর ডাইরেক্ট ভিসা দেয়, 5 বছর পরে কি সেটেল এই রুলটা? সে সে আমার মনে হয় ওই কোম্পানি ওকে স্পন্সর করে রেখে দিবে। এখন তো তার সামনে আরো অপরচুনিটি আসছে, পয়েন্ট বেস আসবে, প্লাস ওর যেহেতু গ্রাজুয়েশন এখানে 3 বছর, আবার জব 5 বছর, 8 বছর, যদি জবের আরেকটা এক্সটেনশন হয় 10 বছর এমনি হয়ে যাচ্ছে। তার জন্য আচ্ছা, আচ্ছা। অনেকগুলো অপশন ওপেন হয়ে যাচ্ছে এখন। তার মানে না, আমি যেটা বলছিলাম যে 5 বছরের রুলটা, এটা কি হ্যাঁ, তুমি ব্যাপারে জানো, যে 5 বছর ওয়ার্ক পারমিট থাকলে যে সেটেলমেন্টের ব্যাপারটা, এটা কি জানো? হ্যাঁ, ক্লিয়ার না? হ্যাঁ, 5 বছরের পরে ওদের ইয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে, ন্যাশনালাইজেশনের জন্য। অ্যাপ্লাই করতে হবে? আমি হুম, যতটুকু জানি, বাট আমি তো আর লয়ার না, হুম, ততটুকু হুম। এক্সপার্ট মাথায় নাই সবকিছু আসলে। আমরা অভিজ্ঞতায় না, কথাবার্তা বলি। না, না, তোমার অনেক আইডিয়া আছে, আমি দেখছি ইমিগ্রেশন নিয়ে তোমার অনেক নলেজ আছে। তুমি ইমিগ্রেশন ল নিয়ে প্র্যাকটিস করলে ভালো করতে। দেখি, চিন্তা আছে ভবিষ্যতে ব্যারিস্টারি পড়ার চিন্তা আছে, বা এখনো প্ল্যান আছে মাথায়। জানি না ভবিষ্যৎ ইনশাআল্লাহ। করতে পারবো কিনা, এত স্ট্রেস নিয়ে তো আসলে এই জব তো আসলে স্ট্রেসফুল জব, আমাদের যে হ্যাঁ, জব। না, তুমি না, তো হ্যাঁ, একজন সলিসিটার, তুমি ল পড়ছো, তোমার জন্য ইজি, আমাদের জন্য তো ইজি না। না, না, তো তুমি ভালো তারপর করবে ইনশাআল্লাহ। তারপর তারপর অনেকে ইনফরমেশন দেয়, যতটুকু এক্সপিরিয়েন্স থেকে ইনফরমেশন অনেকে বলি, যে ভাই এইটুকু আমরা তো যেটা জানি, মোর ইউ ওয়ান্ট টু মোর অ্যাবাউট ইমিগ্রেশন, ইউ ক্যান গো টু দ্য লয়ার। এটা আমি একটু আগে একজন মহিলাকে বললাম, যে তামান্না চৌধুরী, যে সলিসিটারের সাথে যোগাযোগ করো, যদি আমরা কিছু কিছু জানি এক্সপিরিয়েন্স থেকে, বেস্ট অপশন হলো লয়ার সাথে কথা বলা, কারণ লয়াররা ভালো সাজেস্ট করতে পারবে এই জিনিসগুলো। না, না, ঠিক আছে, হ্যাঁ। তাহলে আসলে লাভলু, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আসলে আজকে এত সুন্দর সুন্দর ইনফরমেশন পাইছি তোমার কাছ থেকে, এজ এ ইয়াং এন্ড এনার্জেটিক লয়ার। আমরা উত্তরোত্তর তোমার সমৃদ্ধি কামনা করি, তুমি ভালো করো ভবিষ্যতে, মানুষকে হেল্প করো। এটা একটা ওয়ান কাইন্ড অফ হেল্প, যে তুমি আসছো, তোমার সময় 1 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে সময়, মূল্যবান সময় দিচ্ছ মানুষের জন্য। আহ, মানুষ হেল্প হচ্ছে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ চ্যারিটি। সো ইউ উইল গেট ফিডব্যাক ফ্রম আল্লাহ, হোপফুলি, বিকজ আমরা তো অনেকে যারা টাকা পয়সা দিতে পারে না, হেল্প করতে পারে, এটা আমরা ওয়ান কাইন্ড অফ চ্যারিটি মনে করি। মানুষ ইনফরমেশন পাচ্ছে, আমরা ভালো, কি বলে, সবের দৃষ্টিকোণ দেখতে দেখলে আমরা যে এটা আসলে ভালো উপকার পাচ্ছে মানুষ, দু একটা কথা দিয়ে আমাদের অনুপকার হয়, এটা তো খারাপ কিছু না, মানুষকে হেল্প করতেছি, এটা ওয়ান কাইন্ড অফ হেল্প। না, আর অবশ্যই। তো আমরা মোটামুটি অনুষ্ঠানের অনেক শেষ প্রান্তে চলে আসছি। আমরা তোমাকে ধন্যবাদ আমাকে প্রোগ্রাম আজকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা দেখলেন অথবা যারা আহ, দেখবেন ভবিষ্যতে কোনো কারণে রেকর্ড করে পরে দেখবেন, সবাইকে ধন্যবাদ প্রোগ্রাম দেখার জন্য। তাহলে আমরা এই আজকে আমাদের স্টুডেন্টদের যারা আহ, দেখছেন এই প্রোগ্রাম, এই প্রোগ্রাম থেকে যদি কোনো ধরনের আরো কোনো আস্কিং থাকে, আমাদেরকে ইমেল করতে পারেন, অথবা এই অনুষ্ঠানে জালালাবাদ টিভিতে যখন যাবেন, লিংক আছে ওখানে, ওখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইমেল করতে পারেন, মেসেজ পাঠাতে পারেন। আমরা আপনাকে পরবর্তীতে আমাদের যেই যে ইনফরমেশন আপনারা চান, সেগুলো আমরা রিপ্লাই দিব। হোপফুলি ইনশাল্লাহ আপনারা হেল্প হেল্প পাবেন। আমি শেষ প্রশ্ন তোমাকে একটু করবো, লাভলু। আচ্ছা, হ্যাঁ, যেহেতু বলো। তুমি কনজারভেটিভ একজন, পার্সোনাল যদিও অনেকটা, কনজারভেটিভ একজন গুরুত্বপূর্ণ সদস্য তুমি, জানি ম্যানচেস্টারের, তোমার পরিকল্পনা কি? ভবিষ্যতে কোনো এমপি হওয়ার চিন্তা ভাবনা নিয়ে কাজ করতেছো? সেটা আমরা দর্শকের উদ্দেশ্যে, যদি আমরা একজন ট্যালেন্ট, তুমি একজন ট্যালেন্ট মানুষ, যদি আমরা পাই, তা আরেকজন এমপি পাবো এই দেশে, একজন বাঙালি এমপি, যে আমাদের মতো যারা ইমিগ্রেন্ট এই দেশে হয়েছি, আমরা যারা স্টুডেন্ট থেকে ইমিগ্রেন্ট হয়েছি, ইউ আর ওয়ান অফ দা এক্সাম্পল। আমরা কি সেরকম কিছু আশা করতে পারি তোমার কাছ থেকে?
আমি ওইভাবে এখনো বলি না। আমার ফার্স্ট টার্গেট এখন, যেহেতু আমি একটা যে কনস্টিটিউয়েন্সি ওটা কোঅর্ডিনেটর, পুরা কনস্টিটিউয়েন্সি সংসদীয় আসন যেটা বলে বাংলাদেশের, ওখানকার রিপোর্টার, এটাকে কোঅর্ডিনেটর মতো, বা বাংলাদেশে যেভাবে বলে, কি বলে, এটাকে কোঅর্ডিনেটরই বলে, সমন্বয়কারী, বা এই শব্দটা ইউজ করে। আমার প্ল্যান আপাতত, আমি লোকাল কাউন্সিল ইলেকশন করবো ইনশাল্লাহ নেক্সট ইয়ার। এটা আমাদের সেফ সিট। সো হোপফুলি আল্লাহ চাইলে হয়তো ওখানে কাউন্সিলর দেন আমাকে, পরেরটা ডিসিশন নিতে হবে আর কি, স্লোলি। এখানে তো আবার ডাইরেক্ট ওভাবে করার সুযোগ কম, স্লোলি সবাইকে চিনাইতে হবে। তবে শুরু করতেছি নেক্সট ইয়ার থেকে ইনশাল্লাহ, কাউন্সিল ইলেকশন যেহেতু করবো, দেখি ইনশাল্লাহ কি হয়। ইনশাল্লাহ আমরা দোয়া করি তুমি ভালো কিছু ভালো জায়গায় যাও। আহ, আরেকজন ভাই মেসেজ পাঠাইছে, একটা মেসেজ দিয়ে নিই। ইজ ইট পসিবল টু কাম এজ এ স্টুডেন্ট ডিপেন্ডেন্ট, ক্যান ইউ প্লিজ আনসার মি? স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ডেফিনেটলি, যদি মাস্টার্স এর কোনো স্টুডেন্ট থাকে, এদেশে কোনো স্টুডেন্ট আছে মাস্টার্স বিষয় মাস্টার্স কোর্সে আসে, তাহলে মাস্টার্স কোর্সের স্টুডেন্ট যদি এদেশে আসতে পারে, তার ডিপেন্ডেন্ট হিসেবে আসতে পারবে তার স্পাউস। এটা আমরা রুলস, কি বলো লাভলু? না, ঠিক আছে, তুমি 100% রাইট। হ্যাঁ, তো আশা করি 100%। নাসির সাহেব আপনি উত্তর পাইছেন। আহ, এটা আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতায় বললাম, যদিও এটা না, না, এক্স্যাক্টলি ইমিগ্রেশন। তোমার রাইট অ্যান্সার। এটা আমরা দীর্ঘদিন ধরে আছি তো, মোটামুটি প্রায় 10 বছর হয়ে যাচ্ছে আসা, প্রায় এই এই পেশাতে। তো মোটামুটি অনেক মাঝে মধ্যে অনেক লয়ারও ফোন করে স্টুডেন্ট সংক্রান্ত সংক্রান্ত পরামর্শ নেয় যে ভাই এটা কি ধরনের, কারণ না, সবাই তো স্বাভাবিক লয়াররা তো স্টুডেন্টের সব জন্য। বিষয় প্র্যাকটিস করে না। না, না, স্টুডেন্টের ব্যাপারগুলোতে তোমাদের এক্সপিরিয়েন্সটা মাসিভ এক্সপিরিয়েন্স, এমন ইম্পর্টেন্ট, কারণ তোমরা ডে টু ডে ডিল করো, সুতরাং তোমাদের এভরিথিং জানা আছে, কি হচ্ছে, কিভাবে হবে, স্টুডেন্টদের কোন হেল্প লাগে। লয়াররা লিগাল হেল্প করতে পারে, কিন্তু স্টুডেন্টের ব্যাপারগুলো ডিফারেন্ট। এমন ওখানে যে তোমাদের একটা এক্সপার্টাইজ কাজ লাগে, এটা যারা ভুক্তভোগী তারা ছাড়া বাকিরা বুঝবে না, বুঝছো? তো নাসির সাহেব রিপ্লাই দিয়েছেন, ডিপেন্ডেন্ট ভিসা কিছুই করতে হবে না আপনাকে, আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন যখন আপনার ওয়াইফ চলে আসবে এই দেশে মাস্টার্স বিষয়, তো মাস্টার্স স্টুডেন্ট বিষয়, তখন আপনাকে ওই মেনটেনেন্স দেখাইতে হবে 9 মান্থসের। ওই মেনটেনেন্সটা দেখাইলেই, আর ওই আপনার কি বলে, ওই যে কি বলে, বিবাহ বিবাহের তো প্রুফ দেখাইতে হবে যে আপনি বিবাহিত ওই ডিপেন্ডেন্টের। স্পেশালি বাংলাদেশ তো বিবাহ ছাড়া হয় না, গার্লফ্রেন্ড দেওয়া হয় না, বিবাহ লাগবে বাংলাদেশ যেহেতু মুসলিম কান্ট্রি, ঠিক না বন্ধু? হ্যাঁ, এটা ঠিক। তো এখন ওই পর্যন্ত। প্রুফটা দেখাইলেই, দেখাইলে আশা করি ডিপেন্ডেন্ট ভিসা আসা ইজি, নট নট টাফ। হুম, হুম। তো আর মনে হয় আমাদের দর্শকরা উপভোগ করছেন। দেখা যাবে পরবর্তীতে অনেক মেসেজ পাবো আমরা, অনেক রিপ্লাই দিতে হয়, যেটা আগে হয়েছে। আগে একটা মাত্র, এটা সেকেন্ড এপিসোড আমরা করছি। ফার্স্ট এপিসোডে অনেক অনেক ফোন পাইছি আমরা, বিভিন্ন ধরনের প্রশ্ন দর্শকদের কাছ থেকে, বা অনেকে ফোন করছেন যে ভাই ইনফরমেশনটা কি দরকার, এই আমাদের ভাই আনবো বোন আনবো, কি ধরনের ইনফরমেশন। তো আপনারা ইমেল করতে পারেন, মেসেজ, যে কোনো ধরনের, বা আমাদেরকে মেসেজ করলে হবে অথবা ফোন করলে হবে। আশা করি আপনারা যে কোনো ধরনের প্রশ্ন উত্তর দেবেন, এবং আমাদের ইমিগ্রেন্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের বন্ধু আছেন সলিসিটার, ইজিলি আপনারা সব ধরনের প্রশ্ন পাবেন, এবং আশা করি উনিও হেল্প করবেন আপনাদেরকে। আমরা তো আছি, সবাই মিলে একটা সবার যদি একটা হেল্প হয়, উই আর ভেরি হ্যাপি। মোটামুটি আমরা আশা করি সবার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি ইতিমধ্যে। আহ, আমাদের ব্যাক সাইডে কাজ করছেন আনোয়ার শাহজাহান ভাই, বিশিষ্ট সাংবাদিক, আহ, যিনি এই টিভির দায়িত্বে আছেন। আহ, উনি আমাদেরকে ভালো একটা অনুষ্ঠান করার দায়িত্ব দিচ্ছেন, এবং আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠানটা যাতে সফল এবং সার্থক হয়। আশা করি ইউকে এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম, আই থিঙ্ক আই ক্যান ডু ইট ইন ফিউচার। কারণ ইনফরমেটিভ প্রশ্ন তো, এইগুলো তো আমরা এক্সপিরিয়েন্স, মোটামুটি যারা স্টুডেন্ট সংক্রান্ত সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ, মিসগাইডেড হবেন না ইনশাল্লাহ। এবং আমি কথা দিচ্ছি কোনো সময় মিস ইনফরমেশন দিব না, এবং মানুষের যাতে হেল্প হয় সেইটা অলওয়েজ মাথায় থাকে, যাতে ভবিষ্যতে অন্তত মরণের পরও মানুষ বলে যে না, হি ওয়াজ দ্য বেস্ট পারসন, হি ওয়াজ নাইস পারসন। যেটা আমি মনে করি, মানুষ ভালো কাজ করলে মরণের পরে বলবে, আর খারাপ কাজ করলেও মরণের পর বলবে।
আমার বাবা মারা যাওয়ার পরে মানুষ বলছেন ভালো মানুষ, সবাই মানুষ কান্নাকাটি করছেন। আবার আমার হুম। আত্মীয় অনেককে দেখছি খারাপ মানুষ ছিলেন, মানুষ মরার পরে বলছেন যে উনি খারাপ মানুষ। তো সুতরাং ভালো মানুষের মূল্যায়ন অলওয়েজ ভালো থাকবে, দুনিয়াতেও ভালো, পরজন্মেও ভালো, পরকালে ভালো। সুতরাং আমরা আশা করি মানুষকে ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, মিসগাইড করব না এবং মিসগাইডেড হবেন না। সবসময় জাস্টিফাই করবেন, ভালো মানুষকে, ভালো মানুষের সন্ধানে যাবেন। মানুষ ধরো মানুষ ভজো, শুনবো রে পাগল মন, একটা গান আছে। যদিও শিল্পী মাঝে মধ্যে একটা গান করি, বারে সিদ্দিকের গান আমার আমার প্রিয়। পারিস্থিতিক গান, খবর আমি মাঝে মধ্যে গান টান করি, পারিস্থিতিক গান টান করি প্রোগ্রাম টোগ্রাম করলে। তো মাঝে মধ্যে এই এই কথাগুলি মনে হয়, ভাবুক ভাবুক মানের কথাবার্তা। ভালো মানুষের কাছে যান, ভালো কিছু নেন, ভালো হবেন। ভালো মানুষের সন্ধান কাছে থাকলে ভালোই হওয়া যাবে, খারাপ হবেন না, তুমি এই আশা বারে করি। সিদ্দিকের গান করলে আমাকে ইনভাইট করো, আমি সারাদিন শুনতে পারি তার গান, সারাদিন। করতাম, এখন তো আসলে প্রোগ্রাম আগের মতো করি না, টিভি তো যায় না কোনো জায়গায়, খুব একটা করি না। ইনশাল্লাহ ভবিষ্যতে দেখি একটা প্রোগ্রাম করব সবাইকে নিয়েই ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। লাইভে একটা প্রোগ্রাম করার ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে, ভালো মানুষদেরকে নিয়ে, যারা ভালো ইনশাআল্লাহ। মানুষ, ভালো মনের অধিকারী, সবাইকে নিয়ে একটা ভালো করতে পারলে এতেই মানে শান্তি, মনের শান্তি। সবাইকে, সুপ্রিয় দর্শক, আপনারা আশা করি আমাদের অনুষ্ঠানটি এনজয় করেছেন, উপভোগ করেছেন। আহ, সবাইকে ধন্যবাদ জানিয়ে, লাভলুকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রেখে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।